জি কর কাণ্ডে শনিবার 14ই সেপ্টেম্বর সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। একই সঙ্গে এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকেও। এই দুজনকেই অর্থাৎ ধৃত দুজনকেই রবিবার 15ই সেপ্টেম্বর আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করে সিবিআই। সেখানে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী। সূত্রের খবর, টালা থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সিবিআই। কি সেই অভিযোগ? সিবিআই এর আইনজীবী তার ব্যাখ্যায় জানান, টালা থানার ওসি ঘটনার খবর পাওয়ার পর প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর ঘটনাস্থল অর্থাৎ জি কর হাসপাতালে পৌঁছেছিলেন। তার থানার আওতায় থাকা একটা সরকারি হাসপাতালে এত বড় একটা ঘটনা ঘটেছে জানার পরও কেন তার ঘটনাস্থলে যেতে এত সময় লাগলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স দ্রুত ঘেরতেও ব্যর্থ হয়েছিল টালা থানার পুলিশ। তার দায়ও কিন্তু বর্তেছে টালা থানার ওসির বিরুদ্ধে। পাশাপাশি সকাল 9:30 নাগাদ দেহ উদ্ধারের প্রায় 14.5 ঘন্টা পর কেন এফআইআর দায়ের হলো, অর্থাৎ থানার জেনারেল ডায়েরি দায়ের করতে অসম্ভব দেরি হয়েছে বলেই অভিযোগ উঠেছে টালা থানার ওসির বিরুদ্ধে। সূত্রের খবর, এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন লালবাজারের শীর্ষ আধিকারিকরাও। আরও একটা অভিযোগ উঠেছে, সেটি হলো জেনারেল ডায়েরিতে কেন নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার কথা উল্লেখ করা হলো, যখন সেখানে উপস্থিত অন্য ডাক্তারদের থেকেই এটা স্পষ্ট হয়েছিল যে অভয়া আর বেঁচে নেই। যদিও পুলিশের দাবি, যতক্ষণ না ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় ততক্ষণ পর্যন্ত তারা মৃতদেহ উদ্ধারের বিষয়টা উল্লেখ করতে পারেন না। ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হাসপাতাল কর্তৃপক্ষ দেরি করেছিল বলেও অভিযোগ উঠেছে। অর্থাৎ একাধিক অভিযোগ উঠছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সিবিআই যখন শনিবার তাকে গ্রেফতার করে তখন একদিকে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল, আবার অন্যদিকে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগও করা হয়েছিল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাই আপনাদের। সিবিআই গতকালকে আদালতে এই ধৃত অভিযুক্ত টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে পেশ করেছে, কিন্তু সেখানে এরকম 7খানা কোনো ভুলের উল্লেখ সিবিআই করেনি। সিবিআই যে কারণগুলি দেখিয়েছে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের পেছনে, সেগুলোর পেছনে বলা হয়েছে, সিবিআই যেটা দাবি করেছে যে কয়েকটি টেকনিক্যাল মিস্টেকের কথা সিবিআই গতকাল শিয়ালদা আদালতে মেনশন করেছে। সিবিআই এর আইনজীবীর গতকালকে পেশ করা বক্তব্য অনুযায়ী এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তিনি সকাল 10টার সময় খবর পেল, 1 ঘন্টা দেরি করে তিনি 11টার সময় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, অর্থাৎ হাসপাতালে জি কর হাসপাতালে গিয়েছিলেন। এবং 2 নম্বর, তিনি যেটা বলেন যে 11টার সময় তিনি পৌঁছালেও রাত 12:15টার সময় তিনি এফআইআর রেজিস্টার করেছিলেন। এবং রাত 15, অর্থাৎ এই 14 ঘন্টা দেরি, 14 ঘন্টার বিলম্ব কেন, সেই নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে। সিবিআই গতকালকে দাবি করেছে যে এই 14 ঘন্টা এফআইআর কেন, পরে এফআইআর কেন রেজিস্টার করা হয়েছে সেটা তাদের খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও তারা যেটা সিবিআই গতকালকে দাবি করেছে যে এই আধিকারিকের যে অর্থাৎ একজন অফিসার ইনচার্জের যা রেসপন্সিবিলিটি, সেটা সম্পর্কে তিনি যথেষ্ট অ্যাওয়ার, তিনি তার দায়িত্ব জানেন, এবং তারপরেও তিনি তার দায়িত্ব পালন করেননি, ঠিক সময় সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত হয়নি। এবং সিবিআই দাবি করেছে যে এটা একটা লার্জার কনস্পিরেসি। সিবিআই আইনজীবীর কথা অনুযায়ী এটা একটা লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্র। এই বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতেই অভিজিৎ মণ্ডলকে তারা গ্রেপ্তার করেছে এবং তাকে কাস্টডিতে নিয়ে বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে সিবিআই। সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই দাবি করেছে। এছাড়াও সিবিআই আরেকটা বিষয় তুলে ধরেছে, সেটা হচ্ছে যে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান বা টালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখেন যে সেখানে তার মৃত্যু ঘটেছে, তার মৃতদেহ পড়ে রয়েছে, এবং সেখানে উপস্থিত সকল ডাক্তারই পরীক্ষা করে জানিয়েছিলেন যে তিনি আর নেই। তারপরেও যে জিডি রেজিস্টার করা হয়েছিল সেখানে আনকনসিয়াস অবস্থায় পড়ে আছে বলে সিবিআই জিডিতে উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে সিবিআই। আনকনসিয়াস বা বাংলায় বললে সেটা অচৈতন্য, যেটা ইংলিশে জিডিতে লেখা হয়, সেখানে আনকনসিয়াস শব্দটি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ যেটা অভিযোগ যে যখন জিডি রেজিস্টার করা হয়েছিল সেই সময়
আনকনসিয়াস শব্দটাকে কেন ব্যবহার করা হয়েছিল? যখন ওসি জানতেন যে তিনি আর বেঁচে নেই, তার মৃতদেহ পড়ে রয়েছে, যখন দেখতে পাচ্ছে সেখানে উপস্থিত চিকিৎসকরা যখন পরীক্ষা করে জানিয়েছেন যে এটা তার মৃতদেহ, তিনি বেঁচে নেই, তারপরও সেখানে জিডিতে আনকনসিয়াস শব্দটা কেন ব্যবহার করা হয়েছিল? অর্থাৎ অচৈতন্য অবস্থায় দেহ পড়ে আছে বলে তিনি মেনশন করেছিলেন। এই 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 কয়েকটি ভুলের জন্য কিন্তু ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। পরশুদিন যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই সূত্র আমাদেরকে দাবি করেছিল যে ক্রাইম সিন সিকিউর করতে ব্যর্থ ছিল টালা থানার পুলিশ। কারণ ঘটনাস্থল টালা থানার জুরিডিকশনের মধ্যে পড়ছে আরজিকর হাসপাতাল। সেখানে একটা অপরাধ হলে ক্রাইম সিন সিকিউর করা প্রাথমিক কর্তব্য পুলিশের, এবং সেটা থানার পুলিশের দ্বারাই করতে হয়। থানার পুলিশের প্রাথমিক কর্তব্য সেই ক্রাইম সিনটাকে সিকিউর করা। এখন যে ছবি যেটা ভাইরাল হয়েছিল, যেই ছবি আমরা সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু সেই ছবিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু বহিরাগত সেখানে চিকিৎসক ঢুকেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি ক্রাইম সিন সিকিউর করা যেত তাহলে এনাদের ঢোকার কোনো রকম সুযোগই থাকতো না। তাহলে এই বহিরাগতরা যেহেতু ঢুকেছে, তার মানে ক্রাইম সিন সিকিউর ছিল না। আর ক্রাইম সিন সিকিউর চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। তার কারণ ক্রাইম সিন যদি সিকিউর করা যেত, একদমই তাই, চূড়ান্ত গাফিলতি অভিযোগ উঠেছে এবং সেটা প্রমাণিত ইন্দিরা। কারণ এই ছবি যদি সত্যি হয় তাহলে এটা প্রমাণ হচ্ছে যে টালা থানার পুলিশ ক্রাইম সিন সিকিউর করতে পারেনি। পুলিশ সিকিউর করতে না পারার কারণেই বহিরাগত চিকিৎসকরা বা যারা এই তদন্তের সাথে যুক্ত নয় তারা ক্রাইম সিনে পৌঁছাতে পেরেছে। দেখো, যখন কোনো অপরাধ ঘটে তার আশেপাশে পুলিশ কাউকে ঘেঁচতে দেয় না, এটাই এসওপি, পুলিশের এসওপি। কিন্তু আশপাশ তো দূরের কথা, খোদ ক্রাইম সিনে বহিরাগতরা কি করে ঢুকে গেল? এটা তো অবশ্যই নিঃসন্দেহে পুলিশের গাফিলতি, এবং সেটা টালা থানার পুলিশের গাফিলতি বলেই মনে করছে সিবিআই। তার জন্যই থানার অফিসার ইনচার্জ হিসাবে ওসির কাঁধে দায়িত্ব বর্তায়। তিনি অফিসার ইনচার্জ হিসাবে নিজের দায়িত্ব এড়াতে পারেন না, এই দাবি বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। যদিও কলকাতা পুলিশ দাবি করেছে তারা ভিডিওগ্রাফি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই করেছেন। শুধু তাই নয়, পুরো ভিডিওগ্রাফিটা সিবিআই এর হাতে তারা তুলেও দিয়েছেন। সিবিআই সূত্র আমাদের কাছে সেটা জানিয়েও ছিলেন যে তারা যে আইটেমগুলো সিজ করেছিলেন তার মধ্যে ভিডিওগ্রাফি আছে। এবং গতকালকে সিবিআই আইনজীবী কিন্তু এরকম কোনো দাবি করেননি। এবং যে ভিডিওগ্রাফি, দেখো, বিএনএসএস অনুযায়ী যে কোনো তদন্তকারী সংস্থা এই মুহূর্তে দেশে কাজ করে, সেই বিএনএসএস এ স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে কোনো তদন্তকারী সংস্থাকে সার্চ অ্যান্ড সিজার ক্ষেত্রে এবং ঘটনাস্থলে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওগ্রাফি করে রাখতে হবে। যদি ভিডিওগ্রাফি না করা হয়ে থাকে তাহলে সেটা বিএনএসএস এর সেই ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে, মানা হচ্ছে, না মানা হচ্ছে বা ভায়োলেশন করা হচ্ছে। কিন্তু কলকাতা পুলিশের দাবি ছিল প্রথম থেকে পুরোটা ভিডিওগ্রাফি করে রাখা আছে, এবং সেই ভিডিওগ্রাফি কিন্তু সিবিআই এর হাতেও হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে খবর যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।